নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো আসুন বন্ধুগণ, দেখে নিই আজকে 20th মে এজেন্ডা। 1. Mutual funds brought and sold these 10 stocks each in mid, small and large cap space in April as reported in Money Control article। তো এই আর্টিকেলটা আমরা দেখে নেব কোন 10টা করে স্টক মিউচুয়াল ফান্ডসরা কিনেছে কিংবা বেচেছে মিড, স্মল আর লার্জ ক্যাপের মধ্যে। 2. PNB why are experts betting on this stock? 3. Q4 results, bonus, dividend updates of Aarti Industries. 4. Fundamental analysis of Aarti Industries. 5. Updates posted on FB page। তো আসুন দেখে নিই ফার্স্ট খবরটা। তো চলে এসেছি মিউচুয়াল ফান্ডস আপডেট ফার্স্ট নিউজটাতে। তো নিউজটা কি ছিল? Mutual funds bought and sold these 10 stocks each in mid, small and large cap space in April as reported in Money Control। তো আসুন খবরটা দেখার আগে নেগেটিভ আর পজিটিভসগুলো একটু দেখে নিই, তারপরে আমরা খবরটা দেখে নেব। তো আসুন ফার্স্টে আমরা নেগেটিভসগুলো দেখে নিচ্ছি। মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স হ্যাড বেট অন দিস স্টকস ইন এপ্রিল, so there is a possibility that buying all these stocks now may not make sense as fund managers mainly focus on stocks which has potential in short term। তো আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ফান্ড ম্যানেজাররা কিন্তু শর্ট টার্ম পোটেনশিয়াল দেখেই স্টকস কেনাবেচা করে থাকে। তো আমি বলছি না যে তারা লং টার্মের স্টকস কেনে না, কিন্তু সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম থাকে, কারণ ফান্ড ম্যানেজার্সের কিন্তু ইয়ারলি একটা আপডেট বা আপসাইড দিয়ে যেতে হয় মিউচুয়াল ফান্ডগুলোতে, না হলে কিন্তু মানুষ কিন্তু এক্সিট করে যাবে মিউচুয়াল ফান্ড থেকে। তো এবারে আসছি পজিটিভসে। মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স আর প্রফেশনালস অ্যান্ড সো দে হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টক মার্কেট দেন মোস্ট অফ আস। সুতরাং কি বুঝলাম, মিউচুয়াল ফান্ড ম্যানেজার্সদের কিন্তু এই স্টক বেচা কেনাটাই কিন্তু ব্রেড অ্যান্ড বাটার। সুতরাং তারা কিন্তু আমাদের চেয়ে অ্যাটলিস্ট বেটার বোঝে কোন স্টকটায় কখন এক্সিট করতে হবে এবং কোন স্টকটায় কখন এন্টার করতে হবে। তো আইদার কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারা দেখেছে কোনো একটা স্টক ভালো, তখনই তারা ঢোকে, কিংবা তারা হয়তো কোনো খবর জানে যে এই স্টকটা এখন বাড়তে পারে কোনো খবরের ভিত্তিতে, তখনই কিন্তু তারা কোনো স্টকে ঢোকে, এবং তারা কোনো স্টকে এক্সিট করে যখন তারা বুঝতে পারে যে এখানে খুব একটা বাড়ার পোটেনশিয়াল নেই। সুতরাং তাই জন্যই কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডসের ডেটাগুলো ফলো করে থাকি। তো আসুন দেখে নিই ফার্স্ট খবরটা। তো চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটের। মিউচুয়াল ফান্ডস বট অ্যান্ড সোল্ড দিস 10 স্টকস ইচ ইন মিড, স্মল, লার্জ ক্যাপ স্পেস ইন এপ্রিল। তো খবরটা আমরা ডিটেলসে পড়ছি না, মোটামুটি জাস্ট টপ 10 বাইজ ইন লার্জ ক্যাপ, টপ 10 সেলস ইন লার্জ ক্যাপগুলো দেখে নিচ্ছি। তো ফার্স্টেই আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপরে আছে ডিএলএফ, তারপরে আছে টাটা স্টিল, তারপরে আছে আদানি স্পোর্টস অ্যান্ড সেলস, তারপরে আছে অ্যালকেম ইন্ডাস্ট্রিজ, বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিরামাল এন্টারপ্রাইজেস, ইউপিএল, গ্ল্যান্ড ফার্মা, এইচডিএফসি, এএমসি। আর টপ 10 সেলসের মধ্যে আছে ইন্দাস টাওয়ার্স, বেদান্তা, জেএসডব্লিউ স্টিল। তো আপনাদের আমি আগের এপিসোডেই বলেছি স্টিল কিন্তু অলরেডি অনেক আপসাইড দেখে নিয়েছে। আপনারা কিন্তু এখন স্টিল থেকে এক্সিট করে গিয়ে সিমেন্ট কিংবা কনস্ট্রাকশনে বেশি ফোকাস করুন। এই কথাটা কিন্তু আমি এপিসোড 24-এই বলেছি। এই ভিডিও শেষে আপনার সামনে এপিসোড 24-এর লিঙ্কটা ভেসে উঠবে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো জেএসডব্লিউ স্টিলের পরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ আছে টপ 10 সেলসের মধ্যে, ক্যাডিলা হেলথ কেয়ার, ইন্ডিগো, উইপ্রো, ডাবার, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস আর পেট্রোনেট এলএনজি। তো এই 10টা স্টকের লিস্ট আমরা দেখতে পাচ্ছি লার্জ ক্যাপে যেগুলো সেল করা হয়েছে। তো এখানে লার্জ ক্যাপ ছাড়াও মিড ক্যাপ আর স্মল ক্যাপেও অনেকগুলো কোম্পানি আছে। তো আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন, এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো লার্জ ক্যাপ স্টকসগুলোর একটু হাইলাইটসগুলো দেখে নিই। মানে এই স্টকসগুলো বেসিক্যালি আমি পার্সোনালি ফলো করি, এই জন্য আমি এইগুলোকে হাইলাইটসে রেখেছি। আপনি যদি অন্য কোনো স্টকস ফলো করে থাকেন লার্জ ক্যাপে, তাহলে আপনারা দেখে নেবেন ওই লিস্টটা থেকে, লিস্টটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো স্টকস অ্যাডেডের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, টাটা স্টিল, আদানি পোর্টস অ্যান্ড সেজ, ইউপিএল, এইচডিএফসি, এএমসি। আর স্টক সোল্ডের মধ্যে আছে বেদান্তা লিমিটেড, জেএসডব্লিউ স্টিল, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, ইন্ডিগো আর উইপ্রো। তো মোটামুটি এগুলো কিন্তু এপ্রিল মাসের খবর, এগুলো কিন্তু মে মাসের খবর না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রত্যেকটা স্টক কেনা বা বেচার আগে কিন্তু আপনাদের নিজেদের একটু স্টাডি করে নিতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, এবং চার্ট প্যাটার্নও চেক করে নেবেন কোন কোন স্টক কতটা বেড়েছে লাস্ট 2-3 মাসে। তো নেক্সট যে খবরটার উপর আমরা নজর রাখবো সেটা হচ্ছে ওয়াই আর এক্সপার্টস বেটিং অন পিএনবি, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে আপনারা দেখবেন অনেক ব্রোকারেজ হাউস এবং অনেক এক্সপার্টরাই কিন্তু খুব বুলিশ টার্গেট দিয়েছে, মানে খুব অ্যাগ্রেসিভ টার্গেটস 65 to 80 অব্দি টার্গেটস কিন্তু শোনা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপর। তো কারণটা কি? তো আসুন আমরা পজিটিভসগুলো দেখি। নেট প্রফিট অ্যান্ড ইপিএস টার্ন পজিটিভ আফটার 3 years। তো আপনাদের বলে রাখি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু প্রফিট আর ইপিএস 3 বছর পর পজিটিভে এসছে। 2. রিজার্ভস অ্যান্ড সারপ্লাস ইজ হাইয়েস্ট ইন লাস্ট 5 years। মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে কিন্তু এখন রিজার্ভ আর সারপ্লাস যে ক্যাশ থাকে সেটা কিন্তু হাইয়েস্ট ইন লাস্ট 5 years। 3. নেট এনপিএ লোয়েস্ট ইন লাস্ট 5 years।
তো নন পারফর্মিং অ্যাসেট কিন্তু এখন লাস্ট 5 বছরের মধ্যে সবচেয়ে কম আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। 4, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও CAR ইজ হাইয়েস্ট ইন লাস্ট 5 years। তো আপনাদের হয়তো মনে থাকবে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে আমি আপনাদের কথা বলেছিলাম এপিসোড 14-এ। তো আপনারা এপিসোড 14টা একবার দেখে নিতে পারেন, এই ভিডিও শেষে লিঙ্কটা আপনাদের সামনে ভেসে উঠবে। সেখানে কিন্তু আমি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে অনেকটা বুঝিয়েছিলাম। তো এখন আরেকবার বলে দিচ্ছি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে কিন্তু বেসিক্যালি পার্সেন্টেজ অফ ব্যাংকস রিস্ক ওয়েটেড ক্রেডিট এক্সপোজার। মানে বেসিক্যালি যত বেশি থাকবে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও তত ভালো একটা ব্যাংকের জন্য। তো দেখা যাচ্ছে লাস্ট 5 বছরে CAR কিন্তু PNBর এখন কারেন্টলি হাইয়েস্ট। তো এই 4টে পয়েন্ট আপনি কি করে চেক করবেন আসুন দেখে নিই একবার। তো আমরা চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে। আমরা এখানে এসে PNB সার্চ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ইয়ারলি আমি সিলেক্ট করেছি। কনসলিডেটেড মধ্যে নেট প্রফিট কিন্তু 3 বছর পর পজিটিভে এসছে এখন। সিমিলারলি EPSও কিন্তু 3 বছর পর আবার পজিটিভে এসছে। আমরা এবার ব্যালেন্স শিটটাও চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স শিটের রিজার্ভস অ্যান্ড সারপ্লাস যেটা লেখা আছে এটাও কিন্তু লাস্ট 5 ইয়ার্সে হাইয়েস্ট। মানে মার্চ 2016, 17, 18, 19, 20-র মধ্যে হাইয়েস্ট এখন আছে রিজার্ভ আর সারপ্লাস এই কোম্পানিটার কাছে। দেখতে পাচ্ছেন আমি এবার নেট NPAটা সিলেক্ট করেছি। তো কারেন্টলি 5.78 আছে। লাস্ট 4 বছর কিন্তু 6.56, 11, 8 আর 9 ছিল। সুতরাং লাস্ট 5 ইয়ার্সে এখন কিন্তু লোয়েস্ট NPA আছে। এবং তার সাথে দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও দেখতে পাচ্ছেন 14 আছে কারেন্টলি, এবং লাস্ট 4 বছরে ছিল 10, 9, 12 আর 11। সুতরাং কারেন্টলি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কিন্তু 14 আছে, উইচ ইজ হাইয়েস্ট। আর ইন্ডিয়ান পাবলিক সেক্টর ব্যাংকসের জন্য কিন্তু RBI বলেছে 12% মিনিমাম রাখতেই হবে। সুতরাং কারেন্টলি 14 আছে, মানে যথেষ্ট সেফ আছে PNB। তো এই সব খবরগুলোর জন্যই কিন্তু আমরা বলতে পারি যে PNB কারেন্টলি কিন্তু অনেকটা সেফ স্টক টু ইনভেস্ট। তো আমরা যাচাই করে নিলাম প্রথম 4টে পয়েন্ট। এবারে 5th পয়েন্টটায় আসছি। এটা হচ্ছে অবজার্ভ চার্ট প্যাটার্ন ফ্রম জানুয়ারি 2020। PNB share price has not yet recovered from March 2020 slowdown, at least from chart pattern। মানে বলতে চাইছি যে মার্চ 2020-তে কোভিডের জন্য যে শেয়ার মার্কেট পড়ে গেল, সেখানে কিন্তু সব কটা শেয়ারই কিন্তু মোটামুটি পড়ে গিয়ে অনেকেই রিকভার করে গেছে, কিংবা অনেকে কিন্তু তার আগের লেভেলকেও ছাড়িয়ে গেছে। কিন্তু PNB কিন্তু এখনো ফুললি রিকভার করতে পারেনি। আসুন চার্ট প্যাটার্নটা দেখে নিই একবার। তো আমরা চলে এসেছি গুগলে, এখানে সার্চ করেছি PNB শেয়ার প্রাইস বলে। আমরা লাস্ট 5 ইয়ার্সের চার্ট প্যাটার্ন চেক করছি কারেন্টলি। তো দেখতে পাচ্ছেন 2020 জানুয়ারিতে কিন্তু 65 টাকা শেয়ার ছিল PNBর। তারপরে কিন্তু 3 এপ্রিল 29 টাকা চলে আসছে। সুতরাং 3 এপ্রিল 2020 থেকে কারেন্টলি কিন্তু এই 29 থেকে 38-এর মধ্যেই ঘোরাফেরা করছে PNB শেয়ার। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এখনও প্রি কোভিড লেভেলসে ফিরে যায়নি, যদিও তার রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো হয়েছে এবং সবকটা প্যারামিটারই কিন্তু এখন অনেকটা বেটার 2-3 বছর আগের থেকে। সুতরাং এই জন্যই কিন্তু এক্সপার্টরা মনে করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু এটা ভালো রকম আপসাইড দেখা যেতেই পারে। তো অনেকে এই জন্যই বলছে যে অ্যাটলিস্ট 2020 জানুয়ারি ডিসেম্বরে যা লেভেল ছিল, মানে এই 62-65 লেভেলে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পৌঁছে যেতে পারে। তো মোটামুটি আপনারা বুঝে নিলেন চার্ট প্যাটার্ন কী করে দেখতে হয়। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন চার্ট প্যাটার্ন কী করে দেখতে হয়। তো 5টা প্যারামিটার যেটা আমি আপনাদের বলে থাকি, তার সাথে কিন্তু চার্ট প্যাটার্নটাও একটা ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আপনারা এখন থেকে চেক করতে পারেন। কারণ অটোমেটিক্যালি কিন্তু অনেক স্টক অলরেডি আগের লেভেলে পৌঁছে গেছে, মানে প্রি কোভিড লেভেলসে পৌঁছে গেছে। আর অনেক স্টক যেমন PNB এখনও কিন্তু প্রি কোভিড লেভেলসে পৌঁছায়নি। তো সেই সব স্টকগুলোর কিন্তু আপসাইড একটু ভালো হতে পারে যদি তাদের রেজাল্ট ভালো হয়, যেটা PNBর ক্ষেত্রে হয়েছে। এবার আমরা চলে আসছি পরের খবরটায়, Q4 আর্নিংস অফ আরতি ইন্ডাস্ট্রিজ। তো পজিটিভসই দেখতে পাচ্ছি, কোনো নেগেটিভ আমি কারেন্টলি খুঁজে পাইনি আরতি ইন্ডাস্ট্রিজের এই Q4 আর্নিংসে। তো পজিটিভসের মধ্যে ফার্স্টে আছে রিপোর্টেড 23.3% সার্জ ইন কনসলিডেটেড নেট প্রফিট অফ রুপিস 136.1 crore ফ্রম প্রিভিয়াস মার্চ কোয়ার্টার। মানে আগের বছর মার্চ কোয়ার্টার আর এই বছর মার্চ কোয়ার্টারের মধ্যে 23% আপসাইড দেখা গেছে। 2, reported 12.4% growth in net sales to rupees 1209 crore from fourth quarter of the last financial year। মানে নেট সেলসের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি আগের মার্চ কোয়ার্টার আর এই মার্চ কোয়ার্টারের মধ্যে 12.4% গ্রোথ দেখা গেছে। থার্ড, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও বলেছিলাম এপিসোড 21 8 মেতে আমরা বলেছিলাম যে আরতি ইন্ডাস্ট্রিজ কিন্তু বোনাস শেয়ার দিতে পারে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1:1 রেশিওতে বোনাস শেয়ার অ্যাপ্রুভ করে দিয়েছে আরতি ইন্ডাস্ট্রিজের বোর্ড। তো আপনারা জানেন
যে বোনাস শেয়ার মোটামুটি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকতে গেলে মোটামুটি 2 মাস সময় লাগে। পুরো অ্যাপ্রুভাল টাইমলাইনটা নিয়ে আমি এপিসোড 19-এ আপনাদের বুঝিয়েছিলাম। আপনারা চাইলে এপিসোড 19টা আরেকবার দেখে নিতে পারেন। এই ভিডিও শেষে লিঙ্কটা আপনাদের সামনে ভেসে উঠবে। আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড অফ ₹3 পার শেয়ার বিফোর বোনাস। তো ডিভিডেন্ডটা খুবই কম, বুঝতেই পারছেন। একটা 1700 টাকা শেয়ারে 3 টাকা ডিভিডেন্ড মানে 0.3%-এরও কম। তো তাও ডিভিডেন্ড ম্যাটার করে না, কারণ এই কোম্পানিটা কিন্তু অলরেডি বোনাস শেয়ার দিচ্ছে। এবার আমরা চলে এলাম আরতি ইন্ডাস্ট্রিজের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 29,023 crore অ্যাজ অন 19th May 2021। শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 46.8%, এফআইআই 8.8% আর ডিআইআই 15.6%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুব ভালো। 3 ইপিএস ইনক্রিজিং ফর লাস্ট 5 years এক্সেপ্ট 2020। তো 2020টাকে যদি বাদ দেন, যদি আপনারা কনসিডার করেন একটা ইয়ার খারাপ হয়ে গেছে, ঠিক আছে বাদ দিন, তাহলে তার আগের 5 বছর কিন্তু ইপিএস ইনক্রিজিং ছিল। ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.61, যেটা খুব একটা কম নয়, কিন্তু ঠিক আছে, ইটস ম্যানেজেবল। তারপরে প্রফিটস দেখতে পাচ্ছি ইনক্রিজিং ফর লাস্ট 5 years। আর কম্পিটিশন অ্যানালিসিসে কি দেখতে পাচ্ছি, ইট ইজ এ লিডিং অ্যান্ড হাইলি ইন্টিগ্রেটেড কেমিক্যাল ম্যানুফ্যাকচারার ইনভলভড ইন ম্যানুফ্যাকচারিং অফ ভেরিয়াস বেনজিন বেসড ডাউনস্ট্রিম অ্যান্ড ডেরিভেটিভ প্রোডাক্টস। তো সুতরাং খুব একটা কম্পিটিশন কিন্তু কারেন্টলি এই কোম্পানিটা ফেস করে না, অ্যাটলিস্ট এই যেই সেক্টরে ম্যানুফ্যাকচার করছে। কেমিক্যাল সেক্টরে অবশ্যই অনেক কম্পিটিশন আছে, কিন্তু অ্যাটলিস্ট এই বেনজিন বেসড ডাউনস্ট্রিম অ্যান্ড ডেরিভেটিভ প্রোডাক্টসে খুব একটা কিন্তু কম্পিটিশন নেই। আর রেকমেন্ড কি করছি, বাই অন ডিপস এট অ্যারাউন্ড 1600 অ্যান্ড হোল্ড টিল বোনাস ডেট। মানে বেসিক্যালি বোনাস রেকর্ড ডেট অবধি হোল্ড করতে বলছি। 1600 টাকার আশেপাশে কিনতে পারেন আপনারা। তবে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন তাহলে কালকে এতটা শেয়ারটা পড়ে গেল কেন। তো আপনারা দেখেছেন যে কালকে কিন্তু শেয়ারটা রেজাল্ট বেরোনোর পর মোটামুটি 5% মতন পড়ে গেছে। কারণটা কি? কারণটা একটাই, আমরা বলেছি 21 এপ্রিল 8 মেতে কিন্তু যে বোনাস দিতে পারে। তো এই বোনাস যে দিতে পারে এই রিউমারটা কিন্তু আমরা প্রথমে বলছি এরকম আমি দাবি করছি না, এর অনেক আগে থেকেই অনেক লোকই বলছিল যে আরতি ইন্ডাস্ট্রিজ বোনাস দিলেও দিতে পারে। সুতরাং এই রিউমারটা কিন্তু বাজারে 1 মাস ধরেই আছে। তো 1 মাসে কিন্তু এই শেয়ারটা অলরেডি অ্যাবাভ 20% বেড়ে গেছে। আপনি যদি 1 এপ্রিল বা তারও আগের দাম দেখেন, এই শেয়ারটা কিন্তু 1440-40-এর কাছাকাছি ট্রেড করছিল। কারেন্টলি কিন্তু 1700 টাকার ওপরে চলে গেছিলো। সুতরাং মোটামুটি 20%-এর ওপরও কিন্তু অলরেডি এই শেয়ারটা বেড়ে গেছে। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আমরা আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো আপনারা জানেন স্টক ডট অঙ্কিতে আমি কিছু রিয়েল টাইম আপডেটস শেয়ার করে থাকি। তো ফার্স্ট খবরটা হচ্ছে গাই স্টার্ট বুকিং প্রফিটস ইন ইরকন ইন্টারন্যাশনাল। এটা আমি বলেছিলাম 17th মেতে উইদিন মার্কেট আওয়ার্স। সেদিনকে কিন্তু ইরকন ইন্টারন্যাশনাল মোটামুটি 101 রেঞ্জে পৌঁছে গেছিল। কারেন্টলি কিন্তু ইরকন ইন্টারন্যাশনাল 99-এর নিচে, মানে অ্যারাউন্ড 98 ট্রেড করছে। সুতরাং যারা যারা প্রফিট বুকিং করে নিয়েছেন 101-এ, তারা কিন্তু আবার 98-এ রি এন্টার করতে পারেন। তো আপনাদের মাথায় রাখতে হবে 21 মে কিন্তু ইরকন ইন্টারন্যাশনালের বোনাস ডেট। 2. ফেডারেল ব্যাংক পোস্ট হিউজ প্রফিটস বাট রাইজিং এনপিএ রিমেন্স আ কনসার্ন। এটা পোস্ট করেছিলাম 18th মেতে। তো সেখানে কিন্তু ফেডারেল ব্যাংকের রেজাল্ট আপনি পেয়ে যাবেন স্টক ডট অঙ্কিত পেজটাতে। তো বলেইছিলাম হিউজ প্রফিট পোস্ট করেছে, তার সাথে এনপিএটা বেড়েছে, এবং তারপরে রেজাল্ট বেরোনোর পর আমরা দেখতে পেরেছি ফেডারেল ব্যাংক কিন্তু ভালো রকম একটা আপসাইড দেখিয়েছে 4 থেকে 5%-এর। যেটা বলেছিলাম ভারতী এয়ারটেল পোস্ট ডিসেন্ট Q4 নাম্বারস। তো ডিসেন্ট কথাটা ইম্পর্টেন্ট, পোস্ট করেছিলাম 18th মেতে। তো বলেই দিয়েছিলাম ভারতী এয়ারটেল কিন্তু মোটামুটি একটা নাম্বার পোস্ট করেছে, এবং তারপরে আমরা 3 থেকে 4% মতন ডাউনসাইড দেখতে পেয়েছি এয়ারটেলে। তবে আমি বলবো ভারতী এয়ারটেল বা রিলায়েন্স কিন্তু আপনারা 1 থেকে 2 বছরের জন্য হোল্ড করুন, কারণ 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু আমরা 5G রোল আউটটা দেখে নিতে পারি, এবং তারপরে কিন্তু ভালো রকম আপসাইড আমরা এক্সপেক্ট করতেই পারি এই দুটো স্টক থেকে। 4. কিপ অ্যান আই অন আরতি ইন্ডাস্ট্রিজ অ্যাজ দ্য বোর্ড মে কনসিডার বোনাস অ্যান্ড ডিভিডেন্ড। এটা আমি পোস্ট করেছিলাম 18th মে সকালবেলা, এবং রাত্রিবেলা আমরা দেখতে পারলাম বোর্ড কিন্তু 1:1 ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। 5. টাটা মোটরস পোস্ট ডিসেন্ট Q4 নাম্বারস। তো এখানে কিন্তু আবার বলে দিচ্ছি ডিসেন্ট কথাটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ টাটা মোটরসের কনসলিডেটেড প্রফিট কিন্তু ফল করেছে, মানে লস হয়েছে, কিন্তু স্ট্যান্ডঅ্যালোনে কিন্তু প্রফিট। তো আপনাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, স্ট্যান্ডঅ্যালোন আর কনসলিডেটেড মানেটা কি, ডিফারেন্সটা কি। স্ট্যান্ডঅ্যালোন মানে হচ্ছে শুধুমাত্র টাটা মোটরস ইন্ডিয়ার প্রফিটটা, তো সেটা কিন্তু প্রফিটের দেখা গেছে। কিন্তু কনসলিডেটেড যে টাটা মোটরসের বিজনেস, যার মধ্যে JLR মানে জাগুয়ার ল্যান্ড রোভারও পড়ে, সেটা কিন্তু লস মেকিং, এবং তার জন্য কিন্তু টোটাল ব্যবসাটায় কিন্তু তারা লস দেখতে পেয়েছে। তো এই জন্যই কিন্তু আমরা কালকে টাটা মোটর শেয়ারে 5%-এরও বেশি ডাউনসাইড দেখতে পেয়েছি। সুতরাং টাটা মোটরস কিন্তু খুব ভোলাটাইল। আমি আগেও বলেছি, যেদিনকে টাটা কেমিক্যালস আর টাটা পাওয়ার নিয়ে কথা বলছিলাম, টাটা মোটরস কিন্তু 1 বছর আগে 70 টাকায়ও নেমে এসেছিল। তো
বুঝতেই পাচ্ছেন মোটামুটি 5 গুণ অলরেডি হয়ে গেছে। সুতরাং টাটা মোটরস কিন্তু খুবই ভোলাটাইল শেয়ার, তো আপনারা কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। নিচে লাইক বাটনটা ক্লিক করবেন যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে।